একটা প্রতারণার খবর দেখাবো। ৩০০ টাকার গয়না তা বিক্রি করা হলো কত টাকায়? ৬ কোটি টাকায়। গয়না কিনে প্রতারিত আমেরিকার ডিজাইনার। রাজস্থানের জয়পুর থেকে তিনি গয়না কিনেছিলেন। অঙ্কটা আরো একবার বলে রাখি, মাত্র ৩০০ টাকার গয়না তাকে বিক্রি করা হয়। সেই গয়নার দাম দেয়া হয়েছিল ৬ কোটি টাকা। ৬ কোটি টাকায় বিক্রি করা হয় মাত্র ৩০০ টাকার গয়না। আমেরিকায় প্রদর্শনীতে গিয়ে ধরা পড়ে যে গয়না নকল। দোকানে কথা বলতে গিয়ে মালিকের সঙ্গে তারপর ঝগড়াও বাঁধে। জয়পুরের দোকানের মালিক এবং ছেলের বিরুদ্ধে এফআইআর করেন তিনি। প্রতারণার বিষয়টি মার্কিন দূতাবাসেও জানান সেই প্রতারিত। এরপরে অভিযোগ দায়ের যখন হয়, অভিযোগ দায়েরের পর তারপর পলাতক হয়ে যান জুয়েলার্সের মালিক রাজেন্দ্র ও গৌরব সোনি। এই দুজন, রাজেন্দ্র সোনি এবং গৌরব সোনি, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত বাবা ও ছেলে। হলমার্ক সার্টিফিকেট দেওয়া নন্দকিশোর বলে একজন, তিনিও গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই। হলমার্ক দেয়া গয়না, যার ৩০০ টাকা খুব বেশি হলে নকল এই গয়না, সেই গয়না একজন বিদেশিকে বিক্রি করা হচ্ছে, তাও কত দামে? প্রায় ৬ কোটি টাকায়। কোটি টাকায় বিক্রি হলো মাত্র ৩০০ টাকার গয়না। গয়না কিনে প্রতারণা আমেরিকার ডিজাইনারের সঙ্গে। রাজস্থানের জয়পুরের এক জুয়েলার্স, সেই দোকানে এই আমেরিকান বাসিন্দা তিনি যান। সেখানে যাওয়ার পরে তিনি সেখান থেকে গয়না কেনেন ৬ কোটি টাকা দিয়ে। সেই গয়না তিনি যখন নিজের দেশে নিয়ে যান, সেখানে প্রদর্শনীতে গিয়ে ধরা পড়ে যে সেই গয়না যেটা তিনি ৬ কোটি টাকা দিয়ে কিনেছেন, সেই গয়না আসলে নকল। ইতিমধ্যেই আমরা জানি যেমনটা, এফআইআর করা হয়েছে জয়পুরে দোকান মালিক এবং ছেলের বিরুদ্ধে। পুলিশের তরফে কি জানানো হচ্ছে? পুলিশের তরফে স্পষ্ট জানানো হচ্ছে, গয়নার যে হলমার্ক সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আদতে জাল। গয়নার হলমার্ক সার্টিফিকেট জাল করা হয়। গয়নায় হীরের পরিবর্তে মোশনাইট পাথর ব্যবহার করা হয়। গয়নায় যেখানে 14 ক্যারেটের সোনার কথা ছিল দেওয়া, যে সার্টিফিকেট ছিল তাতে লেখা ছিল 14 ক্যারেট সোনার গয়না, সেই গয়নায় আদতে যেটা ছিল সেটা 2 ক্যারেটের সোনা। জয়পুরের দোকান থেকে আমেরিকার বাসিন্দা তিনি এসে সেখানে জয়পুরের একটি দোকান থেকে গয়না কেনেন। গয়না, যে গয়নার বাজার মূল্য খুব বেশি হলে ৩০০ টাকা হবে, সেই গয়না তাকে বিক্রি করা হয় ৬ কোটি টাকা দিয়ে, এবং তার সঙ্গে জাল হলমার্ক সার্টিফিকেট, পাশাপাশি যে হীরের যে কাজ ছিল সেই হীরে সেখানে নকল, সবকিছুই কার্যত নকল ছিল। আমেরিকায় একটি প্রদর্শনীতে নিয়ে যান তিনি সেই গয়নাকে, এবং সেই প্রদর্শনীতে যাওয়ার পরে ধরা পড়ে যে এই গয়না যেটা তিনি রাজস্থান থেকে কিনে নিয়ে গিয়েছিলেন, সেই গয়না আদতে নকল। সাইবার জালিয়াতির বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় সামনে আসে, তবে এবার সাইবার জালিয়াতির শিকার খোদ বিচারকই। হোটেল বুকিংয়ে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা। দোষী সাব্যস্ত হওয়া দুজনকে 5 বছরের কারাদণ্ডের সাজা শোনালো বিধাননগর মহকুমা আদালত। সেই সঙ্গে দোষীদের দিতে হবে 1 লক্ষ টাকা করে জরিমানাও। রাজ্যে প্রথম ট্যুরিজম সাইবার ক্রাইমে মামলা। ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই ঘটনায় মূল অপরাধী সহ দুজনকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত। 1 লাখ টাকার কাছাকাছি ফাইন হয়েছে। যে অ্যামাউন্ট খোয়া গেছে সেই অ্যামাউন্টেরই। আর টোটাল যেহেতু ম্যাক্সিমাম পানিশমেন্টটা চলবে, তাই অ্যাকচুয়ালি
5 বছর পর্যন্ত সাজা হলো। মানে এখন ক্রাইমের দিক থেকে নাম্বার 1 জামতারাকেও ছাপিয়ে গেছে ভরতপুর গ্যাং। ভরতপুর গ্যাংয়ের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লক্ষ লক্ষ ভিকটিম আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মামলায় সাজা হয়নি, যেটা এই মামলায় হলো। 2022-এর অক্টোবরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হয় অভিযোগ দায়ের করেন বিধাননগর মহকুমা আদালতের তৎকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পুরীতে ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে একটি 5-তারা হোটেল বুক করছিলেন বিচারক। সেই সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে একজন ফোন করে কিভাবে বুক করতে হবে বলেন। তারপর বলেন রুম বুক করতে টাকা জমা দিতে হবে। এর জন্য একটি অ্যাকাউন্ট ডিটেলসও শেয়ার করেন ওই ব্যক্তি। সেই অ্যাকাউন্টে 92,000 টাকা জমা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পরে তিনি জানতে পারেন ওই হোটেলে কোনো বুকিংই হয়নি। প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশ জানতে পারে হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। এর পিছনে রয়েছে ভরতপুর গ্যাং। বাংলা থেকে সিম কার্ড তুলে অপারেশন চালাতো ভরতপুরে বসে। অ্যাকাউন্টের সূত্র ধরে রাজস্থানের ভরতপুরে হানা দেয় পুলিশ। গত বছরের ফেব্রুয়ারিতে মূল অভিযুক্ত প্রেমচাঁদকে গ্রেপ্তার করে। পরে প্রেমচাঁদকে জেরা করে আরামবাগ থেকে স্বর্ণদীপ রায় নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার এই দুজনকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন হলো সাজা ঘোষণা। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রায়গঞ্জের খবরে নজর রাখবো। রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। এই ঘটনায় এখনো পর্যন্ত এই পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা 4, আহত হয়েছেন 6 জন। রায়গঞ্জের বাঙ্গার মোড়ে গাড়ি এবং লরির ধাক্কা। সকালে আমরা এই খবর দেখিয়েছি, তখন মৃতের সংখ্যা ছিল 3, ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তার কাছ থেকে জানতে চাইবো, মুক্তা, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? আজকে তোমাকে বলি, গতকাল রাত্রি 10টা নাগাদ ভাটলের বাসিন্দা যাচ্ছিল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে পারিবারিক সমস্যার জন্য। সেই সমস্যা মিটাতে টাটা সুমো ভাড়া করে যাচ্ছিলেন। তখনই রায়গঞ্জের 34তম জাতীয় সড়কে যখন ওঠার মুখে অপর দিক থেকে যে লরি আসে, সেই লরি এবং টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়। আর সেই সংঘর্ষে কিন্তু টাটা সুমো একেবারে জড়িয়ে মুছতে পড়ে। সেই টাটা সুমোতে 10 জন ছিলেন এবং যারা যাচ্ছিল সেই ভাটলের বাসিন্দারা এবং তার আত্মীয় স্বজন এবং তৃণমূলের সদস্যরা ছিলেন। কারণ দীর্ঘদিন থেকে ভাটল এলাকার এক মেয়ের শ্বশুরবাড়িতে হামলা চলছিল। সেই সমস্যা মেটাতে তারা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে সেই সমস্যার সমাধান হলো না, কিন্তু সেই ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে আসা পরে আর সকালের 3 জনের মৃত্যু। পরে কিছুক্ষণ আগে কিন্তু আরো জনের মৃত্যু হয়েছে। তাহলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 এবং আরো 6 জন হাসপাতাল চিকিৎসাতে রয়েছে। আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। কারণ এই ঘটনায় খবর পেয়ে কিন্তু রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীও সেখানে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে আনা হয়। এবং যে তোমাকে আরো বলি যে এই যে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বাঙ্গার মোড় এলাকায় 34তম জাতীয় সড়কে, সেখানে কিন্তু গভীর রাতে হয়েছে। সেই এলাকার লোকজন ছুটে আসে তাদেরকে উদ্ধারের কাজে লাগে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভাটল এলাকা একেবারে শোকের ছায়া এবং রায়গঞ্জ মেডিকেলে এখনো আরো 6 জন চিকিৎসাধীন রয়েছেন। বেশ, যাচ্ছিল এক জায়গায় মিটিং করতে, একটা মেয়ে ঝগড়া হয়েছে মানে বাড়ির সঙ্গে, ওখানে যাচ্ছিল। হ্যাঁ, ওখানে আমরা শুনলাম বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই পাশাপাশি একই ফ্যামিলি, ওদিক থেকে মালদা থেকে আর এদিক থেকে যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ। আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। টানা বৃষ্টিতে নর্থ সিকিমেও ধস, বন্ধ ডিকচু সিংতাম রোড। কার্যত বিচ্ছিন্ন উত্তর সিকিম। গ্যাংটক যাওয়ার পথে 3টে খোলায় দুর্ঘটনায় আহত 7 জন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। একের পর এক ধসের খবর। আগের দিন আমরা দেখিয়েছিলাম দক্ষিণ সিকিমেও ধসের খবর দেখিয়েছিলাম, এবার উত্তর সিকিমে যাওয়ার রাস্তা, সেই রাস্তাও বিপর্যস্ত কার্যত। কি অবস্থা বর্তমানে সিকিমের?
একেবারে তাই, গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে কিন্তু সিকিম জুড়ে, এবং তাতে গোটা সিকিম কার্যত বিপর্যস্ত। নতুন করে ধস নেমেছে সিংথং রোডে, এবং তার জন্যই কিন্তু নর্থ সিকিম অর্থাৎ লাচেন, লাচুং, ইমথাং, মাঙ্গান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের অন্য অংশের সঙ্গে। গতকাল একটি লরি, পণ্য বোঝায় লরি যখন লাচুং থেকে নেমে আসছিল গ্যাংটকে, তখনই কিন্তু দুর্ঘটনার মুখে পড়ে। তাদের 7 জন জখম হয় এবং তাদেরকে মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অর্থাৎ নর্থ সিকিমের যে ক্যাপিটাল সেই মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং সেখান থেকে এখনো পর্যন্ত যা খবর, টানা বৃষ্টির জেরে নর্থ সিকিমের সঙ্গে সিকিমের অন্য অংশের যে সংযোগকারী রাস্তাগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার জেরে নর্থ সিকিম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং গোটা পরিস্থিতিকে নজর রাখতে সিকিম প্রশাসন আরো তোমাকে জানিয়ে রাখে, এটা যেহেতু নর্থ সিকিম পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা, লাচেন, ইমথাংয়ের মতো ডেস্টিনেশনগুলি রয়েছে, সেখানে বেড়াতে গিয়ে কোনো পর্যটক আটকে রয়েছে কিনা বা আটকে পড়েছে কিনা সেদিকে কিন্তু এখন খোঁজ চালাচ্ছে সিকিম প্রশাসন। পাশাপাশি টানা বৃষ্টি আরো কয়েকদিন চলবে, কেননা সিকিমে কিন্তু বর্ষা ঢুকে গেছে, এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলে সিকিম যে আরো বিপর্যয়ের মুখে হতে পারে, সব মিলে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠায় উদ্বেগে রয়েছে সিকিমবাসী। পাশাপাশি যারা বেড়াতে আসেন পর্যটকরা, তাদের অত্যন্ত প্রিয় জায়গা এই নর্থ সিকিমের একাধিক ডেস্টিনেশন, তাদের জন্য কিন্তু যথেষ্টই মন খারাপের খবর। ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়ার দেজুরি গ্রাম, ক্ষতিগ্রস্ত 25টি বাড়ি। গতকাল সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে বিপত্তি, গ্রাম পরিদর্শনে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় গ্রামের কমপক্ষে 25টি বাড়ি। খবর পেয়ে রাতেই গ্রামে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বড়জোড়ার বিধায়ক। বাঁকুড়া জেলায় গত 1 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহে রীতিমতো নাকাল হয়েছিলেন সাধারণ মানুষ। একদিকে প্রায় 43 ডিগ্রির কাছে তাপমাত্রা যখন একদিকে পৌঁছে গিয়েছে, ঠিক তার পাশাপাশি বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারণে গলদঘর্ম অবস্থা সেখানকার মানুষের। সেই পরিস্থিতিতেই সকলেই সামান্য বৃষ্টির আশায় ছিলেন। তার মধ্যেই দেখতে পেলাম যে ছবি, ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গেছে বড়জোড়ার এই গ্রাম। ও চলে চলো চলো, হ্যাঁ কাকু এটা কি নাম আছে, সঞ্জয় আছে বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড়, প্রচন্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল, কুড়ো টুড়ো সব ভিজে গেল। মোটামুটি গোটা 25 ঘর বাড়ি এরকম ভাব চাল উড়ে গেছে, টিনের চালই ম্যাক্সিমাম গেছে। দোকান পুরো আনসেফটি হয়ে গেছে। আজ আমার সমস্ত কিছু মালপত্র আছে, কোনো সিকিউরিটি নেই। প্রায় 14-15খানা বাড়ি পড়ে গেছে। ভিডিও সাহেবকে জানালাম, আইসিকেও বলেছি, ইলেকট্রিক অফিসে এসে গেছে, যাতে লাইনটা দিয়ে দেওয়া হয়। সরকারি ভাবে যতটা পারবো আমরা তাদের সহযোগিতা করবো।